প্রতি বছর আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটা পালন করি। তো 1950 সালের 26শে জানুয়ারি মানে আজকের দিনে ভারতীয় সংবিধান তৈরি হয়েছিল। ঘটনাটা কিরকম ছিল, এর ইতিহাস কিরকম ছিল? প্রতি বছর 26শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 1947 সালের 15ই আগস্ট ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। এই দিনটি স্বাধীনতা দিবস উদযাপিত হয়। কিন্তু সেই সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান কিন্তু ছিল না। না থাকার জন্য ব্রিটিশ সরকারের যে সংশোধিত সংবিধান ছিল 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেই অনুযায়ী কিন্তু স্বাধীন হয়েও ভারত সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা ব্রিটিশ সরকার দ্বারা ছিল, সেটা দ্বারাই কিন্তু শাসন করা হতো। তো নিজস্ব সংবিধান হয়নি। তাহলে এবার মুশকিল হচ্ছে, এবার ভারত তো স্বাধীন হয়েছে, কিন্তু আমরা ব্রিটিশ গভর্নমেন্টের ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে কেন চলবো? সেই জন্য একটা আলোচনা আবার বসলো। তো এই যে সংবিধান কিসের জন্য? সংবিধান হলো কোনো রাষ্ট্র বা সংগঠনের মৌলিক নিয়ম ও বিধানাবলী। মানে আমার দেশ তো স্বাধীন হয়েছে, কিন্তু আমি আমার দেশের সম্পূর্ণ মৌলিক যে নিয়ম, স্বাধীন যে নিয়ম বা বিধান রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমার দেশের লোক চলবে। স্বাধীন হওয়ার পরেও ইংরেজ শাসিত নিয়মে কেন চলবে? তাই জন্য নিজস্ব নিয়মের দরকার ছিল, সেই জন্য সংবিধান তৈরি হলো। তো এটি রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার আইনি ভিত্তি এবং নীতি নির্ধারণ করে। সমস্ত রাষ্ট্র ব্যবস্থার যে পরিচালনা, তার আইনি ভিত্তি এবং নীতি নির্ধারণ করে। সংবিধানের মাধ্যমে দেশের নাগরিকদের নির্দিষ্ট অধিকার নিশ্চিত হয়। মানে কিছু কিছু অধিকার নাগরিকরা যাতে পেয়ে থাকে, সেগুলো কিছু কিছু নির্দিষ্ট করে দেওয়া হলো এই সংবিধানের মধ্যে। কি কি ছিল সেগুলো? যেরকম সংবিধানের বৈশিষ্ট্য এরকম ছিল, এরকম করা হলো আর কি। সংবিধানে দেশের পরিচালনার নির্দিষ্ট নিয়ম ও আচরণের বিধান থাকে। দেশটা যেমন তেমন চললে তো হবে না, তাকে পরিচালনা করার জন্য একটা কিছু পার্টিকুলার নিয়ম এবং সেটার আচরণের বিধান ঠিক করে দেওয়া হলো। সংবিধানে সরকারের ক্ষমতা এবং দায়িত্বের বিধান থাকে। সরকারের কি ক্ষমতা, তার কি দায়িত্ব, সেটাও সেখানে বিধান দেওয়া থাকে। সংবিধানে দেশের নাগরিকদের অধিকারের বিধান দেওয়া থাকে। নাগরিকরা, আমরা যারা দেশের নাগরিক, তারা কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না, সেই অধিকারেরও বিধান দেওয়া থাকে। সংবিধানের উদাহরণ হিসেবে যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধানের কথা আমরা জানি, তেমনি ভারতীয় সংবিধান। কিন্তু এই সংবিধান করতে সময় লেগেছিল। 1947-এ 15ই আগস্টে ভারত স্বাধীন হওয়ার পরে সংবিধান তো হয়নি, কিছুদিন একটু ব্রিটিশ সরকারের নিয়মেই চলেছিল। তারপরেই যেটা হলো যে ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন যেহেতু দেখা দিতে শুরু করে, তাই দেশ স্বাধীন হওয়ার পরেই সংবিধান সভার কথা ঘোষণা করা হয়। এই সংবিধান সভাতে কারা কারা সদস্য থাকবে সেটা নির্বাচন করা হলো। সেখানে কারা কারা ছিলেন সদস্য পদে? প্রথম ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে সংবিধান সভা তৈরি হলো। বলতে 1947 সালের 29শে আগস্ট আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। একটা স্থায়ী সংবিধান প্রণয়নের জন্য একটা খসড়া দেওয়া হয়েছিল, সেইটা গড়ে তোলা হয়। এই বছরের 4 নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় গিয়ে ভারতের সংবিধানের যে খসড়াটা বানানো হয়েছে সেটা জমা দেয়। মানে 1947 সালে তো খসড়াটা জমা দেওয়া হয়, কিন্তু তখনই ফাইনাল হয়নি। তারপরে আরো 2 বছর লেগে গিয়েছিল, কারণ 2 বছর ধরে কি হয়েছিল না, জনগণের সঙ্গে সরাসরি আলোচনা করা হলো যে সংবিধানের যে নিয়মগুলো করা হবে তাতে জনগণের সুবিধা অসুবিধার কথা আলোচনা করা হলো, এবং নানা রকম চিন্তা ভাবনা করে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন হলো, কিছু চেঞ্জিং হলো, যে না এটা হলে হবে না, ওটা করতে হবে, সেটা করতে হবে, এরকম ভাবে কিছু সংশোধন হলো। সংশোধন হওয়ার পর কিছু সংযোজন হলো এবং পরিবর্তন আনা হলো কিছু। এই সব কিছু করে ঠোরে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। 26শে নভেম্বর হয়েছিল 1949-এর 26শে নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। সভার 308 জন সদস্য 1950 সালের 24শে জানুয়ারি সংবিধানের 2টি হস্তলিখিত কপিতে সই করেন। একটি ছিল ইংরেজিতে আর একটি ছিল হিন্দিতে। এর 2 দিন পর 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ভারত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এই 26শে জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে তাই 1950 সালে এই দিনই ভারতের সংবিধান গৃহীত হয় এবং এই দিনটি গণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এই দিন থেকে কি হলো না, ব্রিটিশ আধিপত্য থেকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ভারতের রূপান্তরকে চিহ্নিত করা হলো। মানে এর আগে অবধি ব্রিটিশ আধিপত্যে আমাদের ভারতীয় সংবিধান ছিল। মানে ভারতের আমরা যে সংবিধানটা মানছিলাম, মানে 1947 সালেও এবং 1947 সালে দেশ স্বাধীন হয়ে যাওয়ার 2 বছর ধরেও আমরা কিন্তু ওই ব্রিটিশ আধিপত্যেই ছিলাম।
কিন্তু সেটা শেষ অবধি এত সব পড়ে ঠরে 1950-এর 26শে জানুয়ারি ব্রিটিশ আধিপত্য থেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভারতের রূপান্তর ঘটল। আর কি হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, 1935-এর যে একটা ছিল ব্রিটিশ গভর্নমেন্টের আর কি, সেই অ্যাক্টটা রিপ্লেসড হলো 1950-এ গিয়ে। ফাইনালি সংবিধান ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত করলো। আর কি করলো না, সংবিধান ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের মতো নীতিগুলিকে অন্তর্ভুক্ত করলো। এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব, মৌলিক একদম। আমরা আর কোনো কারোর কোনো ব্রিটিশ অধীনে আর রইলাম না, ব্রিটিশ আধিপত্যে আর রইলাম না। আর 26শে জানুয়ারি তারিখটি বেছে নেওয়া হয়েছিল কারণ ভারতীয় জাতীয় কংগ্রেস 1930 সালে সেই তারিখেই পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল। তো পূর্ণ স্বাধীনতাটা 1930-এর 26শে জানুয়ারি ঘোষণা হয়েছিল। তো সেইভাবেই 26শে জানুয়ারি আবার করা হলো এটা 1950-এ, যাতে দিনটাকে বেছে নেওয়ার জন্য এবং সেই দিনটাকে মনে রাখা, স্মরণীয় করার জন্য। তো পূর্ণ স্বরাজ কিন্তু আমরা এক প্রকার 1950-এর পরেই হলাম সব দিক থেকে। এবার এখান থেকে একটু প্রসঙ্গটা চেঞ্জ করে আসি স্বামীজির কথা। স্বামীজির প্রসঙ্গ না এনে না পারলাম না। স্বামীজি এখানে এমন এমন কিছু কথা উল্লেখ করেছেন, ভারতবর্ষ ও তার পুনরুত্থানের উপায় নামক শীর্ষে উনি এমন কিছু বলেছেন, সেগুলো এখানে খুব প্রাসঙ্গিক মনে হলো যে বলি এখানে। তো আমার কথা হচ্ছে যে এই যে ব্রিটিশ আধিপত্য থেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ভারতের রূপান্তরিত হলো, প্রজাতন্ত্র দিবস, তারপরে সেখানে সংবিধানে নতুন করে সমস্ত নিয়ম তৈরি হলো, ন্যায় বিচার তৈরি হলো, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের নীতি, এসব অন্তর্ভুক্ত হলো সেই সংবিধানে। নতুন যে সংবিধান হলো 1950-এ, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষতা, ভ্রাতৃত্ব, স্বাধীনতা। আজকে এটা 1947-1950-এর কথা বলতে হয়। ভারত স্বাধীন হচ্ছে 1947-এ, 50-এর 50 পর্যন্ত, 1950 অব্দি লেগে গেল ভারতের সংবিধান তৈরি হতে, একদম নিজস্ব, যেটা ব্রিটিশ আধিপত্য থেকে বেরোতে সময় লেগে গেল। তো আমার কথা হচ্ছে যে আমরা এই পরাধীনতার শিকলে এত এত বছর কিভাবে রইলাম, এটা আমার খুব আফসোস লাগে এক এক সময় ভাবতে, যে আমরা তো স্বাধীন ছিলাম, আমরা একটা গোটা বিশ্বের মধ্যে একটা অন্যতম বৃহৎ ভান্ডার ছিলাম আমাদের এই ভারতবর্ষ। স্বামীজি এক কথায় যেটা বলছেন যে আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম, তিনি কবে বলে গেছেন, কোথায় 1947, কোথায় 1950। উনি তো, ওনার জীবদ্দশা ছিল 1902 পর্যন্ত। সেই সময় উনি এই রিয়ালাইজেশনটা করে গেছেন বা কিছু দেখেছেন। উনি সারা ভারত ঘুরে, সারা বিশ্ব ঘুরে উনি সবকিছু রিয়ালাইজ করে গেছেন এবং সেগুলোই উনি এখানে বলেছেন। এবং ভাবতে অবাক হতে হয় যে আমাদের ভারতের মধ্যে কি না ছিল এবং সেটা কত বছর আগে, কত যুগ আগে। কি বলবো, স্বামীজি এখানে বলছেন যে খ্রিস্ট ধর্ম যখন কল্পনাতেও উদ্ভূত হয়নি, তার অন্তত 300 বছর আগে থেকে আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত ছিল, আমাদের ধর্ম। এবং উনি বলছেন যে যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্ত ভাব প্রভৃতির সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষ। কবে বলে গেছেন। সেখান থেকে আমাদের ভারতবর্ষ এবং ভারতবাসীকে পাশ্চাত্য দেশ বা বহির জগৎ থেকে যারা আসে, তারা এতটা গ্রাস করে নিল, এতটা তাদের অধীনে আমরা চলে যেতে থাকলাম। ভারতবর্ষ এবং ভারতবাসী ধীরে ধীরে তার এত নিজস্বতা, এত ভান্ডার, এত শিক্ষা সংস্কৃতি, এত গুণ, যেটা মুনি ঋষিদের আমল থেকে ভারত এতটা ভান্ডার, পূর্ণ ভান্ডার একদম, সেখান থেকে বাইরের দেশ থেকে সবাই এসে আক্রমণ করে আমাদের আমাদের তো সাদাশীতে মানুষ পেয়েছিল, তাই না? ভারতবাসীদের ভেবেছে অতটা চতুর নই, চালাক নই, অথচ এত গুণী ভারতের সমস্ত মানুষজন। এদেরকে টুপিও পরানো যাবে, এদের উপর খুব ইজিলি চাবুক পরানো যাবে এবং কয়েকশো বছর তারা সেটা করেও গেছে। এরকম করে আমাদের থেকে সবকিছু তারা নিয়ে গেল, আমাদেরই সমস্ত ভান্ডার তারা বাইরে নিয়ে গেল, নিয়ে সেখান থেকে আবার তারা এদিকে চালান করে বলছে যেটা বিদেশিদের দেওয়া শিক্ষা ভারতবর্ষে। ভাবা যায়, এই করে আমরা কতগুলো বছর ইংরেজদের পরাধীনতার শিকার হয়ে রইলাম, পরাধীনতার শিকারে ছিলাম। আজকে যদি নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, এরকম যারা মহান ব্যক্তি, মহান আত্মা, সমস্ত দেশপ্রেমী যারা স্বাধীনতা সংগ্রাম বিপ্লবী, এনারা যদি এই ভারতে জন্ম না নিতেন না, আমাদের এই সময় দাঁড়িয়ে এই ভারতবর্ষে এত স্বাধীনতার সাথে থাকাটা আজকের সময় দাঁড়িয়ে এখনো কিন্তু বাকি থেকে যেত। এত যে আমরা মুখে বড় বড় কথা বলি না, এটা এখনো বাকি থেকে যেত যদি তারা আমাদের এই ভারতবর্ষে না আসতেন।
আর তাদের মানে অক্লান্ত পরিশ্রম এবং নিঃস্বার্থভাবে নিজেদের পরিবার পরিজনকে ভুলে সম্পূর্ণ নিজেদেরকে আত্মবলিদান যদি না দিয়ে যেত। এবার স্বামীজি কি বলেছেন, কত বছর আগে স্বামীজি কি বলে গেছেন যে আমাদের ভারতবর্ষে কি কি খাজানা ছিল, কি কি সম্পদ ছিল, থাকা সত্ত্বেও বা ভিখারি হয়ে গেলাম। আমি থারলি শুধু পড়ে যাবো, আমি কিছু বলবো না, শুধু থারলি পড়ে যাবো, তোমরা শুনতে থাকো। উনি বলছেন যে ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি, যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল। এমন একটা জগৎ দেখিয়ে দিন যে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল। কিন্তু ভারতের কার্যপ্রণালী কিন্তু ছিল আধ্যাত্মিক। সেই কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না, তারা আধ্যাত্মিকতার সাথেই তাদের কার্যপ্রণালী ছিল। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশিরপাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে। দেখো কি সুন্দর করে উনি বললেন, মানে সবার অলক্ষ্যে নিঃশব্দ শিশিরপাতের মতন থেকেছে ভারতের প্রভাব। এই নিঃশব্দে থেকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলোকে ফুটিয়ে তুলেছে কিন্তু ভারতবর্ষ। এজন্য উনি বলছেন যে আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম, সত্যি সত্যি তাই। এবার কি বলছে, খ্রিস্ট ধর্ম যখন কল্পনাতে উদ্ভূত হয়নি, তার অন্তত 300 বছর আগে আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত। বিজ্ঞান সম্বন্ধেও একই কথা। এই বিজ্ঞান, হ্যাঁ, কতশো বছর আগের কথা বলছেন উনি। সেই সময় বিজ্ঞান সম্বন্ধেও একই কথা। প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান হলো বৈজ্ঞানিক দান। হ্যাঁ, বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন চিকিৎসকের দল। ওই সময় দাঁড়িয়ে ওই প্রাচীনকালে বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন চিকিৎসকের দল। স্যার উইলিয়াম হান্টারের মতে নানান রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কর্ণ ও নাসিকার পুনর্গঠন, কোন সময়ের কথা? এই ট্রান্সপ্লান্টেশন, এসব পুনর্গঠন কোন সময়ের কথা বলছে? যে বিকল কর্ণ ও নাসিকার পুনর্গঠনের উপায় নির্ণয়ের দ্বারা ভারতবর্ষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। একবার ভাবো জাস্ট। আজকে আমরা মানে বিভিন্ন নকল কান, নাকের সব পুনর্গঠন করছি, কত কি করছি, এগুলো কবে আমাদের ভারতবর্ষে কিন্তু এই বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞান, আমাদের ভারতবর্ষ এই চিকিৎসা বিজ্ঞানকে কবেই সমৃদ্ধ করেছে। এরপরে আরো আছে, গণিত শাস্ত্রের কথা বলছে। অঙ্কশাস্ত্রে ভারতের কৃতিত্ব আরো বেশি। বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও বর্তমান বিজ্ঞানের বিজয় গৌরব, স্বরূপ মিশ্র গণিত, সবগুলোরই জন্ম ভারতবর্ষে। এই যে বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা এবং বর্তমান বিজ্ঞানের বিজয় গৌরব, স্বরূপ মিশ্র গণিত, সবকিছু ভারতবর্ষে তৈরি হয়েছে। বর্তমান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্বরূপ সংখ্যা দশকও ভারত মনীষীরই সৃষ্টি। 10টি সংখ্যাবাচক দশমিক শব্দ বাস্তবিক সংস্কৃত ভাষার শব্দ। এই সংস্কৃত ভাষা তো ভারতবর্ষেরই। আরো কি বলছে, দর্শনের ক্ষেত্রে মানে কোন বাকি চিকিৎসা বিজ্ঞান হয়ে যাচ্ছে, গণিত শাস্ত্র হয়ে যাচ্ছে। এরপরে আসছে দর্শনের ক্ষেত্রেও আমরা এখনো পর্যন্ত অন্য যে কোনো জাতির চেয়ে অনেক উপরে আছি। প্রসিদ্ধ জার্মান দার্শনিক শোপেনহাওয়ারও এ কথা স্বীকার করেছেন। জার্মান দার্শনিক এই কথা স্বীকার করে গেছেন, ভারতের কন্ট্রিবিউশন উনি স্বীকার করে গেছেন। যারা জানার তারা সঠিক জানেন, আর যারা জানে না, যারা মানে আমাদের ভারতের মধ্যেই অনেকে আছে, মানে আমরা নিজেদের ভান্ডারে একবার ঝুঁকি মেরে দেখছি না, অতি ঝুঁকি মেরে, যে আমরা কত কিছু নিয়ে বসে আছি, আসলে আমরা কতটাই আসলে ধনী, কতটা পরিপূর্ণ, কিন্তু আমরা অন্যের দিকে তাকিয়ে থাকি, পাশ্চাত্য সমস্ত শিক্ষা সংস্কৃতি আধুনিকতার দিকে তাকিয়ে আছে, অথচ আমরাই আসলে আধুনিক, আমাদের থেকেই তারা নিয়ে যাচ্ছে, আমরা বুঝতেও পারছি না। সেখান থেকে এই প্রসিদ্ধ জার্মানি দার্শনিক শোপেনহাওয়ারও এ কথা তিনি স্বীকার করেন। সঙ্গীত, এরপর আছে সঙ্গীতে ভারত জগৎকে দিয়েছে প্রধান 7টি স্বর, সুরের 3টি গ্রাম সহ স্বরলিপি প্রণালী। এই যে সারেগামা করি আমরা, এই 7টি স্বর এই ভারতই দিয়েছে। ভারত ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে এটা এখন সর্বসম্মত যে আমাদের সংস্কৃত ভাষা যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তি। ইউরোপীয় ভাষাটা যে শুরু হয়েছে সেখানেরও প্রথম বেসিকটা কিন্তু সংস্কৃত ভাষা। স্বামীজি বলছেন, আমি বলছি না বা অন্য কেউ বলছেন, আরো বলছেন। এরপর আছে সাহিত্যের কথা। সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য, কাব্য, নাটক অন্য যে কোনো ভাষার শ্রেষ্ঠ রচনার সমান। জার্মানির শ্রেষ্ঠ কবি আমাদের শকুন্তলা নাটক সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্যে বলেছেন, এতে স্বর্গ ও পৃথিবী সম্মিলিত। ইসপস ফেবলস নামে প্রসিদ্ধ গল্পমালা ভারতেরই দান, কারণ ইসপ তার বইয়ের উপাদান নিয়েছিলেন একটা প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে। ইসপ ফেবলস বলে একটি প্রসিদ্ধ গল্পমালা আছে বিদেশে, কিন্তু তারা না
এই ভারত থেকেই, ভারতের প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকেই কিছু রেফারেন্স নিয়েছিল, কিছু উপাদান নিয়েছিলেন। অ্যারাবিয়ান নাইটস নামক বিখ্যাত কথা সাহিত্য, এগুলো সব বিদেশের সব বিখ্যাত কথা সাহিত্য বা গল্পমালা, সেই অ্যারাবিয়ান নাইটস নামক বিখ্যাত কথা সাহিত্য, এমনকি সিন্ড্রেলা ও বরবটির ডাটা, এইসব গল্পেরও উৎপত্তি ভারত থেকেই, হ্যাঁ, সাহিত্য হয়ে গেল। এরপর আসছে শিল্পকলা। শিল্পকলার ক্ষেত্রেও ভারত প্রথম তুলো ও লাল রং উৎপন্ন করেছিল, মানে পেন্টিং বলো যাই বলো, আর্ট অ্যান্ড ক্রাফটের আর কি। সেই শিল্পকলার মধ্যে ভারতই প্রথম তুলো এবং লাল রং উৎপাদন করেছিল, এবং সব রকম অলংকার তৈরিতেও বিশেষ দক্ষতা দেখিয়েছিল। অলংকার, এই জুয়েলারি ভারত অনেক আগে, কতশো বছর আগে, প্রাচীনকালেই সব দেখিয়ে দিয়ে গেছে। আর কি বলছে, এই যে এত গেল শিল্পচর্চা, তার আগে সাহিত্য, গণিত শাস্ত্র, চিকিৎসা, সব বিজ্ঞান টিজ্ঞান হয়ে গেল। এরপরে এখনো শেষ হলো না, এবারে খাবারের জিনিসে আসছে। বলছে যে এই যে চিনি ভারতেই প্রথম তৈরি হয়েছিল। ইংরেজি সুগার থেকে, সুগার কথাটা কিন্তু সংস্কৃত শর্করা থেকেই তৈরি হয়েছে, যে আমরা চিনির জায়গায় সুগার বলি, যেটা সংস্কৃত শব্দ শর্করা থেকে তৈরি হয়েছে। এটা তো সংস্কৃত তো আমাদের ভারতেরই ভাষা। সবশেষে বলা যেতে পারে দাবা, তাস ও পাশা খেলা ভারতেই আবিষ্কৃত হয়েছে, মানে খেলার জিনিসটাও বাদ পড়লো না। দাবা খেলা, তাস খেলা, পাশা খেলা, এগুলো ভারতে আবিষ্কৃত হয়েছে। বস্তুত সব দিক দিয়ে ভারতবর্ষের উৎকর্ষ এত বিরাট ছিল যে দলে দলে বুভুক্ষ ইউরোপীয়রা ভাগ্যের খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হতে থাকে। ভাগ্যের খোঁজে, তারা যদি এখান থেকে কিছু খনন করে নিয়ে যেতে পারে মহামূল্যবান সম্পদ, সেগুলো নিয়ে তারা ধনী হলো আর আমাদেরকে ভিখারি করে দিয়ে গেল। এবং পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে এই ঘটনাই পরে আমেরিকা আবিষ্কারের কারণ হয়। এরপর আমেরিকা আবিষ্কার হয়, সেই আমেরিকা বা পাশ্চাত্য নিয়ে আমরা কত পড়ে থাকি, ওয়েস্টার্ন কালচার, আমাদেরও পরে সেসব আবিষ্কার হয়েছে, আমাদের ভারতবর্ষেরও পরে। তাই স্বামীজি বলছেন যে যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি, তখন সমগ্র পৃথিবীতে এমন আরেকটা দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে। এই কারণেই আমি আমার জাতিকে কোনো রকম নিন্দা করি না বা গালাগালি করি না। আমি বলি, যা করেছো বেশ হয়েছে, আরো ভালো করবার চেষ্টা করো। এই হলেন আমাদের স্বামীজি। প্রতি মুহূর্তে তাকে মনে করতে হবে, কি 15ই আগস্ট, কি 26শে জানুয়ারি, আমাদের ভারতের নানা রকম কালচারাল মুহূর্ত, প্রতিটি স্মরণীয় দিনে কোথাও কোথাও এরকম মানুষ আমাদের জন্য মানে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং বারবার কিছু না কিছু মনে করিয়ে দিতে থাকবে যে তারা কি বলে গেছে। তো এটাই বলবো যে কখনো কখনো আমাদের ভারতীয় সংস্কৃতকে, ভারতীয় কালচারকে একবার একটু মানে খোঁজো নিজ অন্তঃপুরে। রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন যে এদিক ওদিক না ঘুরে নিজের অন্তঃপুরে একবার খুঁজে দেখো, সেখানেই তুমি আসল সম্পদ খুঁজে পাবে। আমরা সেটাই না করে ওই সেই হরিণের নাভিতেই কস্তুরী, অথচ এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে সুগন্ধটা কোথা থেকে আসছে। আমাদের অবস্থাটাও সেরকম। আমরাই অ্যাকচুয়ালি বড় লোক, আমরাই অ্যাকচুয়ালি সবার উপর আধিপত্য দেখাতে পারতাম, রাজত্ব দেখাতে পারতাম, অথচ আমাদেরকে এই সব লুটে পুটে নিয়ে বোকা বানিয়ে চলে গেল। তো ভারতবর্ষ 1947-এ স্বাধীন হয়েছে সে ইংরেজদের অত্যাচারের জন্য, তারা এরকম সাম্রাজ্য বিস্তার করে গেছে সেসবের জন্য। ভারত কিছুদিন পরাধীনতায় গিয়েছিল ঠিকই, ভারতের নিজস্বতা হারিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু হারায়নি, কারণ যার যেটা না সেটা ফিরে আসবেই। তাই জন্য তো বললাম, আমাদের যে মহান মহান দেশপ্রেমিকরা, মহান মহান মনীষীরা আমাদের ভারতবর্ষে যে এসেছিলেন বারে বারে, তাদের অবদান আমরা কোনোদিনও ভুলতে পারবো না। তারা না এলে আজকে আমরা থাকতে পারতাম না। আজকে প্রজাতন্ত্র দিবস, তার সাথে স্বামীজির এই বিশেষ এই উপলব্ধি, এই প্রসঙ্গটা এখানে না যুক্ত করে পারলাম না। তো আজকে এটুকুই ছিল, আবার ফিরে আসছি আগামী দিনে।